আজকে আমাদের সফরের চতুর্থ দিন। বেতলা সেই আদিম অরণ্যে গত বিকেলের সাফারিতে হয়তো বাঘের গর্জন শোনা যায়নি, কিন্তু পর্ণমোচী বনের সেই বুনো গন্ধ আমাদের অস্তিত্বে মিশেছিল সারা রাত। ভোরের আলো যখন শাল আর মহুয়ার পাতার ফাঁক দিয়ে চুইয়ে আমাদের উইন্ডশিল্ডে এসে পড়ল, মনে হলো অরণ্য দেবতা যেন ফিসফিস করে আমাদের বিদায় জানাচ্ছেন। কুয়াশা ভেজা কাঁচের ওপারে পাহাড়ি ঝিঝিদের ডাক ছাপিয়ে যখন ইঞ্জিনের মৃদু গঞ্জন শুরু হলো, প্রকৃতি তখন যেন এক মায়াবী ক্যানভাস। মনে পড়ে যাচ্ছিল সে অমর পংক্তি, অরণ্য আমায় ডাক দিয়ে যায় আদিম প্রেমের গানে। আমরা বেতলার গেট পেরিয়ে পিচ ঢালা কালো পথে চাকা গড়ালাম। আয়নায় পেছনে ফেলে আসা জঙ্গলটা ক্রমশ আবছা হতে থাকলো, কিন্তু হৃদয়ে রয়ে গেল সে নিভৃত অরণ্যের স্বাদ। বেতলা থেকে কেচকি যাওয়ার রাস্তাটা এক কথায় অপূর্ব। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, যেখানে রোদের ঝিলিক আর গাছের ছায়া লুকোচুরি খেলে। মাত্র কয়েক কিলোমিটার ড্রাইভ করেই আমরা পৌঁছে গেলাম কোয়েল আর আমানত নদীর সে মোহময় মিলনস্থলে। দুই নদীর জলের রঙের পার্থক্য আর শান্ত পরিবেশ মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কেচকি হলো সেই জায়গা যেখানে উত্তর কোয়েল এবং আমানত নদী একে অপরের সাথে মিলিত হয়েছে। দুটো নদীর প্রবাহ এবং তাদের মোহনার দৃশ্য এই জায়গাটিকে বিশেষ করে তুলেছে। শীতকালে নদীর জল এতটাই স্বচ্ছ থাকে যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়। সঙ্গমস্থলের চারপাশে ঘন শাল এবং মহুয়ার জঙ্গলে ঘেরা। দূরে পাহাড়ের হাতছানি এই জায়গার শোভা বহুগুণ বাড়িয়ে দেয়। ঝাড়খণ্ডের স্থানীয় মানুষের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। বিশেষ করে শীতের রোদে নদীর ধারে চড়ুইভাতি করার অভিজ্ঞতা দারুণ। সত্যজিৎ রায় তার কালজয়ী চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এই কেচকিতেই করেছিলেন। এখানকার ফরেস্ট রেস্ট হাউসটি আজও সেই স্মৃতি বহন করে চলেছে। কেচকি সঙ্গমের দুই নদীর মায়াবী মিলন দেখে আমরা যখন স্টিয়ারিং ধরলাম, তখন রোদের সোনালী আভা চারপাশের শাল আর পিয়ালের জঙ্গলে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। বেতলা থেকে বেরোনোর পর এই রাস্তাটা যেন ঝাড়খণ্ডের আসল রূপ আমাদের সামনে মেলে ধরল। রাস্তাটা কোথাও একদম সমান্তরাল, আবার কোথাও হঠাৎ করে পাহাড়ের বাঁকে হারিয়ে যাচ্ছে। মসৃণ কালো পিচঢালা পথের দুপাশে আদিম অরণ্যের নিস্তব্ধতা। মাঝে মাঝেই রাস্তার উপর ছায়া ফেলেছে শতবর্ষী মহুয়া আর পলাশ গাছ। জানলার কাচ নামাতেই নাকে এলো বুনো ফুলের আর শুকনো পাতার সেই সোদা গন্ধ, যা কোনো শহরের এসিতে বসে পাওয়া সম্ভব নয়। হঠাৎ করেই বনের নির্জনতা ভাঙল একদল দুষ্টু লোমড়ের কলতানে। রাস্তার ধারের পাথরে বসে কেউ পরম নিশ্চিন্তে রোদ পোহাচ্ছে, কেউ বা আবার গাছের ডাল থেকে কৌতূহলী চোখে আমাদের গাড়িটার দিকে তাকিয়ে আছে। বন্যপ্রাণের এই অবাধ বিচরণ মনে করিয়ে দেয় আমরা এখানে কেবল অতিথি। এই অরণ্য আর এই পথ আসলে ওদেরই। যত এগোতে লাগলাম, ছোটনাগপুর মালভূমির সেই বিখ্যাত লাল মাটির টিলাগুলো আমাদের সঙ্গ দিতে লাগলো। কোথাও রাস্তাটা অনেকটা নিচে নেমে যাচ্ছে, আবার কোথাও কোথাও চড়াই ভেঙে আমাদের ব্রেজা উঠে যাচ্ছে পাহাড়ের চূড়ায়। রাস্তার ধারে ধারে ছোট ছোট আদিবাসী গ্রাম, মাটির দেওয়ালে আলপনা আঁকা ঘরগুলো যেন ছবির মতো সাজানো। এই রুক্ষ অথচ সুন্দর প্রকৃতির মাঝে জীবন কতটা শান্ত, তাই রাস্তা দিয়ে না গেলে হয়তো বোঝা সম্ভব নয়। রাঁচি-টাটা হাইওয়ের প্রশান্ত রাস্তায় ওঠার আগে পর্যন্ত এই পাহাড়ি পথটা ছিল এক রোমাঞ্চকর লুকোচুরির খেলা। নীল আকাশ, লাল মাটি আর গাঢ় সবুজ অরণ্যের স্পর্শে আমাদের সফর হয়ে উঠেছিল এক জীবন্ত সিনেমা। আর কিছুক্ষণের পরেই আমাদের কানে ভেসে আসবে পাঁচি নদীর সে রুদ্র গর্জন, আর আমরা পৌঁছে যাব দশন জলপ্রপাতের ঠিক দোরগোড়ায়। রাঁচির পাথুরে পাহাড় আর লাল লালকে চড়াইকে পেরিয়ে আমরা যখন দশম জলপ্রপাতের কাছাকাছি পৌঁছালাম, তখন থেকেই কানে আসছিল এক গম্ভীর পথ। গাড়ি থেকে নামতেই সামনে দৃশ্য দেখে আমরা স্তব্ধ। পাঁচি নদীর জলধারা প্রায় 144 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে সশব্দের নিচে আছড়ে পড়ছে। স্থানীয় মুন্ডারি ভাষায় এর নাম দাসাই, যার অর্থ হলো জল ধারা। পাহাড়ের উপর দিয়ে বয়ে আসা জলধারা এখানে 10টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে নিচে পড়ে, আর সেই থেকেই নাম হয়েছে দশম। ঝর্ণার এই সাদা দগদগে জলরাশি যখন পাথরের খাতের উপর আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী কুয়াশা, যা রোদের আলোয় আমভূমি তৈরি করে। পাথরের খাঁজে খাঁজে বয়ে চলা স্বচ্ছ জল আর
তার নিচে জমে থাকা নীলচে আভা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দশমের সেই অশান্ত রূপ পেছনে ফেলে আমরা যখন চান্ডিল ড্যামের দিগন্তজোড়া নীল জলরাশির টানে পৌঁছালাম, আকাশ তখন তার শেষ সিঁদুর রঙা আভাটুকু দলমা পাহাড়ের আড়ালে লুকিয়ে ফেলেছে। গোধূলির মায়া ঘনিয়ে আসা সেই নিস্তব্ধ প্রহরে আমাদের সামনে ধরা দিল চান্ডিলের রুদ্ধ দ্বার। সময়ের অমোঘ নিয়মে ড্যামের প্রবেশদ্বার তখন বন্ধ, নৌকাগুলো তটে বাঁধা, যেন এক শান্ত ঘুমের দেশে আমরা অনাহুত অতিথি। ড্যামের সেই নিঝুম নীরবতা আর পাহাড়ি বাতাসের হাহাকার যেন আমাদের কানে ফিসফিস করে বলেছিল, কিছু পথ চলা অসম্পূর্ণ থাকাই ভালো। চান্ডিলের সেই না দেখা নীল জলরাশি আমাদের জন্য তোলা থাকলো অন্য কোনো এক ভোরের প্রতীক্ষায়। জামশেদপুরের নিয়ন আলোর দিকে ফেরার পথে আমাদের হৃদয়ে রয়ে গেল এক অপূর্ণ রূপকথার স্বাদ। জামশেদপুরের ব্যস্ত নিয়ন আলোর মায়া কাটিয়ে যখন শেষ দিনের সূর্য আমাদের জানলায় এসে কড়া নাড়ল, এক অদ্ভুত বিষণ্ণতা আর প্রশান্তি আমাদেরকে ঘিরে ধরল। কাল রাতের সেই রূপকথা আজ তার শেষ পাতায়। স্টিয়ারিংয়ে হাত রেখে যখন টাটানগরের প্রশস্ত রাজপথ ধরে এগোচ্ছি, আয়নার পিছনে পড়ে থাকা শহরটা যেন আমাদের এই সফরের এক নীরব সাক্ষী হয়ে রইল। আমাদের আজকের প্রথম গন্তব্য ডিমনা লেক, দলমা পাহাড়ের পাদদেশে এক শান্ত নীল দর্পণ। অনেকেই হয়তো জানেন না, এই ডিমনা লেক কিন্তু প্রাকৃতিক নয়, এটি একটি কৃত্রিম হ্রদ। 1944 সালে টাটা স্টিল এটি নির্মাণ করেছিল, আর এর মূল উদ্দেশ্য ছিল জামশেদপুর শহরের ক্রমবর্ধমান জলের চাহিদা মেটানো এবং কারখানায় প্রয়োজনীয় জলের যোগান নিশ্চিত করা। সুবর্ণরেখা নদীর একটি শাখাকে বাদ দিয়ে আটকে এই বিশাল জলাধারটি তৈরি করা হয়। আজও জামশেদপুরবাসীর কাছে এটি শুধু ভ্রমণের জায়গা নয়, এটি শহরের প্রাণভোমরা বা লাইফলাইন হিসাবেই কাজ করে। ডিমনা লেকের আসল জাদু হলো এর চারপাশের নিস্তব্ধতা। একদিকে বিশাল নীল জলরাশি আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দলমা পাহাড়ের সারি। পিকনিক হোক বা নিভৃতে কিছুটা সময় কাটানো, ডিমনা লেক সবার জন্যই সেরা। স্থানীয়দের কাছে এটি যেমন জনপ্রিয়, তেমন পর্যটকদের কাছেও এটি ঝাড়খণ্ডের অন্যতম একটি শ্রেষ্ঠ স্পট। লেকের শান্ত ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা যখন ফেরার পথ ধরলাম, তখন মনে হচ্ছিল যেন কোনো এক প্রাচীন পাহাড়ের রূপকথার গল্প শেষ করে ফিরছি। ঝাড়খণ্ডের এই রোড ট্রিপে ডিমনা আমাদের এক শান্ত বিদায় জানালো। শহরের ধুলোবালি আর ব্যস্ততাকে পেছনে ফেলে ঝোড়ো হাওয়া যখন জানলার কাঁচ ছুঁয়ে যায়, বুঝি আমাদের চাকা গড়িয়েছে মুক্তির ঠিকানা। কলকাতা থেকে পাঁচরাতো সেই সর্পিল পথ, যেখানে প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়েছিল এক একটা নতুন গল্প। নেতারহাটের পাইনবনের নির্জনতা আর পাহাড়ি মেঘেদের লুকোচুরি, আমাদের 5 দিনের এই পথ চলা যেন কোনো এক কবিতার লাইনের মতো। প্রকৃতি আমাদের দুজনকে দুহাত ভরে দিয়েছে তার স্নিগ্ধতা। 5 দিনের এই সফর আমাদের শুধু জায়গা চেনায়নি, চিনিয়েছে একে অপরকে নতুন করে। দশম ফলসের গর্জনে বা বেতলার শান্ত অরণ্যে যখন আমরা পাশাপাশি দাঁড়িয়েছি দুজনে, তখন সে নিভৃত মুহূর্তগুলোই আমাদের কাছে হয়ে উঠেছিল ভীষণ দামি। রাস্তা কখনো মসৃণ বা কখনো বা একটু বন্ধুর। ধুলাগড় থেকে কোকপাড়া হাজার হাজার টাকার টোল ট্যাক্স গুনে আমাদের গাড়ি যখন এগিয়েছে, তখন আমরা জানতাম গন্তব্যের চেয়েও এই পথ চলাটাই বেশি সুন্দর। ফাস্ট্যাগের ব্যালেন্স চেক করার ফাঁকে ফাঁকে কত হাসি, কত গল্প, কত অজানাকে চেনা। ঝাড়খণ্ডের ওই লাল মাটির সোদা গন্ধ আর জনহীন হাইওয়েগুলো যেন বারবার বলছিল, থামলে চলবে না, আরো অনেকটা পথ চলা বাকি আমাদের। তবে এই সফর তখনই সার্থক যখন আপনি নিরাপদে আপনার প্রিয় মানুষের হাত ধরে গন্তব্যে পৌঁছান। গাড়ির টায়ার প্রেসার বা ইঞ্জিন অয়েলের চেক করাটা তাই ভীষণ জরুরি, ঠিক যেমন জরুরি সম্পর্কে যত্ন নেওয়া। একটা পোর্টেবল চার ইনফ্লেটার বা জাম্প স্টার্টার যেন আমাদের এই সফরে এক অদৃশ্য রক্ষা কবচ। আমাদের এই ঝাড়খণ্ড সফরের গল্প আজ এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাদের এই সফর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ভালোবাসার ছোট ছোট ডিজিটাল পাতায় যোগ দিতে সাবস্ক্রাইব করুন বিয়ন্ড স্ক্যালপেল, বিয়ন্ড ডিবাগ। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো পাহাড় বা সাগরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত
খুব সাবধানে থাকুন, সাবধানে ড্রাইভ করুন আর প্রিয়জনের সাথে ইন্ডিয়াকে নতুন চোখে দেখুন।